নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদের স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন। আমাদের প্রত্যেক দিনের সংসারের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন সংসারের কাজগুলোও যতটা সহজ হয়ে যাবে, নিজেদের জন্য কিছুটা সময়ও বাঁচিয়ে নিতে পারবো, এমনকি সংসারের খরচও কিন্তু কিছুটা কমিয়ে নিতে পারবো। তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কি শেয়ার করি। আমি এখানে নিয়েছি একটা তেলের প্যাকেট। আমরা অনেকে কিন্তু এই ধরনের প্যাকেট তেল রান্নার জন্য ব্যবহার করে থাকি, তবে রান্না করার আগে এই তেলের প্যাকেটগুলো কিন্তু আমরা কেটে কোনো বোতল বা জারের মধ্যে তেলটাকে ঢেলে রাখি। তবে যাতে তেলটা ঢালতে অসুবিধা না হয় আমরা কি করি, ফানেলের ব্যবহার করি। তবে আপনাদের কাছে যদি ফানেল না থাকে সেক্ষেত্রে কিভাবে আপনারা তেলটা ঢেলে নেবেন। তো আমি এখানে নিয়েছি একটা তেলের বোতল, আর তার আগে কিন্তু তেলের প্যাকেটটাকে আমি কেটে নিয়েছি একটা কাঁচির সাহায্যে। তেলের যে প্যাকেটের মুখটা রয়েছে সেটাকে কিন্তু হাত দিয়ে একটু চেপে ধরে রাখতে হবে। তারপর এই যে বোতলের মুখটা রয়েছে তার মধ্যে আপনারা এইভাবে করে দিয়ে হালকাভাবে প্যাকেটের মুখটাকে ছেড়ে দেবেন। তাহলেই দেখবেন তেলটা কিন্তু খুব ভালোভাবে বোতলের মধ্যেই পড়বে, বোতলের গাবে বা সাইডে কোনোভাবে পড়বে না। এইভাবে করেই কিন্তু আমি পুরো তেলটাকে এই বোতলের মধ্যে ঢেলেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেক সময় দেখবেন হয়তো আমাদের কাছে ফানেল থাকে কিন্তু যখন প্রয়োজন হয় আমরা খুঁজে পায় না, তখন কিন্তু অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়। এইভাবে যদি আপনারা ছোট্ট বোতলের মধ্যে তেলটাকে ঢেলে নেন সেক্ষেত্রে ফানেলের কিন্তু আর প্রয়োজন হবে না। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা পেপারের টুকরো, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা লবঙ্গ। লবঙ্গের মধ্যে যাতে ফুল থাকে সেরকমই লবঙ্গ কিন্তু নিতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা চাল। আপনারা এখানে যে কোনো চাল ব্যবহার করতে পারেন। এবার পেপারটাকে আমি এইভাবে করে মুড়িয়ে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কিন্তু পেপারটা মুড়িয়ে নেবেন, যাতে করে লবঙ্গ আর চালটা বেরিয়ে না যায়, সেইভাবে কিন্তু মুড়িয়ে নিতে হবে। আমি এখানে পেপারটা একটা পকেটের মতো করে নিয়েছি, তারপর এইভাবে করে পেপারটাকে মুড়িয়ে নিচ্ছি। কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এবার নিয়ে নিচ্ছি এখানে একটা সেফটি পিন দিয়ে আমি বেশ কিছুটা ফুটো করে নিচ্ছি, যাতে করে লবঙ্গর যে একটা গন্ধ রয়েছে সেটা খুব সহজে বাইরে বেরিয়ে আসে। এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন? আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি চিনি আনাই থাকে, আর চিনি যে জার বা কৌটোর মধ্যে রাখি, বিশেষ করে বর্ষাকালে দেখবেন চিনির মধ্যে পিঁপড়ে ধরে যায়, তাছাড়াও ভিজে ভিজে হয়ে যায়। তো আপনারা কি করবেন, এইভাবে করে একটা পেপারের মধ্যে বেশ কিছুটা চাল আর লবঙ্গ দিয়ে যদি রেখে দেন সেক্ষেত্রে লবঙ্গের গন্ধের কারণে চিনির কৌটো বা জারের মধ্যে পিঁপড়ে ধরবে না। তাছাড়াও আমরা যেহেতু চাল ব্যবহার করেছি, চাল দেওয়ার কারণে চিনির মধ্যে যদি কোনো ভিজে ভাব থাকে সেটা কিন্তু অ্যাবজর্ব করে নেবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। এখানে নিয়েছি একটা দুধের পাত্র। দুধ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি আনা হয়ে থাকে। তো যে পাত্রের মধ্যে দুধটা আমরা জাল করি, জাল করার পর দুধ যখন শেষ হয়ে যায় সেই পাত্রের মধ্যে দেখবেন বেশ কিছুটা দুধ আর মালাই লেগে থাকে। আমরা কি করি, সেই পাত্রটা কিন্তু ধুয়ে দিই। তবে যদি ধুয়ে দিই সেক্ষেত্রে আমাদের বেশ কিছুটা দুধ আর মালাই কিন্তু নষ্ট হয়ে যায়। তো এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন? আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের আটা। রুটি আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি বানিয়ে থাকি। তো রুটি বানানোর আগে আমরা যদি দুধের পাত্রের মধ্যে এইভাবে করে আমাদের পরিমাণ মতো আটা দিয়ে দিই তাহলে দেখবেন দুধ বা মালাইটা কিন্তু নষ্ট হবে না, আটার মধ্যেই চলে আসবে। আমরা দুধ বা মালাই দিয়ে আটা মাখি সেক্ষেত্রে দেখবেন দুধের যে পুষ্টিগুণ থাকে সেটা কিন্তু রুটির মধ্যে চলে আসবে, এমনকি রুটিটা খেতেও ভালো হবে। আমি এখানে অল্প করে জল দিয়ে আটাটাকে মেখে নিচ্ছি। তো আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস। আমি এখানে বেশ কিছুটা আদা রসুন পেস্ট করে নিয়েছি। আমরা প্রত্যেকে কিন্তু রান্নাবান্নাতে আদা রসুন কম বেশি ব্যবহার করে থাকি। আমাদের কাজের তাড়াহুড়োর জন্য আমরা কি করি, আগের থেকে অনেকেই কিন্তু আদা রসুন পেস্ট করে রেখে দিই। তবে এই আদা রসুনের পেস্ট আমরা যদি ফ্রিজেও রাখি না কেন, দেখা যায় খুব বেশি দিন কিন্তু ভালো থাকে না, খারাপ হয়ে যায়। তো আপনারা আদা রসুন পেস্ট যদি আগে করে রাখেন কিভাবে রাখবেন, আমি এখানে একটা ছোট্ট কন্টেনার নিয়েছি, তার মধ্যে আদা রসুনের পেস্টটাকে ঢেলে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি এখানে আমি সর্ষের তেল, একদম সামান্য পরিমাণের সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে তেলটাকে এই আদা রসুনের পেস্টের মধ্যে আমি মিশিয়ে নেব।
এবার যদি আপনারা এই আদা রসুনের পেস্টটাকে ফ্রিজের মধ্যে বা ফ্রিজের বাইরেও যদি রাখেন না কেন, দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু এই আদা রসুনের পেস্টটা নষ্ট হবে না, তেল দেওয়ার কারণে আরও বেশ কিছুদিন ভালো থাকবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস। এখানে নিয়েছি একটা কাচের জার। আমাদের অনেকেরই বাড়িতে আচারের বা জ্যাম বা জেলির যে জারগুলো থাকে সেগুলো দেখবেন যতই আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি না কেন, ভেতরে যে আচার বা জ্যাম জেলি রাখা থাকে তার গন্ধ কিন্তু থাকেই, কোনোভাবেই যায় না। তো কিভাবে সেই গন্ধ দূর করবেন? আমি এখানে নিয়েছি একটা দেশলাইয়ের বক্স, কাঠিটাকে এভাবে করে জ্বালিয়ে নিচ্ছি। তারপর যখন দেশলাইয়ের কাঠিটা একটু ভালোভাবে জ্বলে উঠবে তখন কি করব, এই দেশলাইয়ের কাঠিটা আমি এই জারের মধ্যে এভাবে করে দিয়ে দেবো। আর সাথে সাথে কিন্তু ঢাকনাটা আপনারা লাগিয়ে দেবেন। এতে কি হবে, দেশলাই কাঠি নিমে যাওয়ার পর যে একটা ধোঁয়ার সৃষ্টি হয় সেটা কিন্তু বোতলের মধ্যে হয়ে যাবে। কিছু সেকেন্ড রাখার পর আপনারা যখনই ঢাকনাটা খুলবেন দেখবেন ধোঁয়ায় ভর্তি হয়ে যাবে। এবার আপনারা এই যে জারটা রয়েছে সেটা যদি ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে নেন, সেক্ষেত্রে আচার জ্যাম জেলি যেটাই থাকুক না কেন সেই গন্ধ কিন্তু খুব সহজেই চলে যাবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি তালা চাবি। আমরা প্রায় প্রত্যেকেই কিন্তু তালা চাবির ব্যবহার করে থাকি, তবে বেশ কিছুদিন তালা চাবি ব্যবহার করলেই দেখবেন অনেক সময় দেখা যায় তালা চাবির মধ্যে জং বা মরচে পড়ে যায়। বিশেষ করে এখন যেহেতু বর্ষার সময় আমরা যদি বাইরের গেটের মধ্যে তালা চাবি ব্যবহার করি, সেক্ষেত্রে দেখা যায় যদি কোনোভাবে বৃষ্টির জল এই তালার মধ্যে লাগে সেক্ষেত্রে কি হয়, তালার মধ্যে কিন্তু জং ধরে যায়। আর সেই জং ধরার কারণে তালা চাবি আমরা ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারি না, তখন অনেকটাই সমস্যা হয় বাজার থেকে নতুন তালা চাবি কিনে নিয়ে। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন নারকেল তেল। কিছুটা নারকেল তেল আমি এই যেখানে চাবিটা লাগিয়ে থাকি সেখানে দিয়ে দিলাম, আর বাকিটা এই সাইডে দিলাম। আর কিছুটা নারকেল তেল আমি এই চাবির মধ্যেও লাগিয়ে দেব। এবার হাতের সাহায্যে আমি চাবির মধ্যে নারকেল তেলটা এভাবে ঘষে নিচ্ছি। এবার এই যে তালাটা রয়েছে সেটাকে আমি কি করব, এরকম কিছুক্ষণ করে নেব, যাতে করে যদি দেখেন কোনোভাবে ভেতরে জং বা মরচে থাকে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। এবার চাবিটা লাগানোর পর আপনারা এইভাবে করে কিছুবার ঘোরাতে থাকবেন। যদি এই জায়গার মধ্যেও জং বা মরচে থাকে সেটা কিন্তু আস্তে আস্তে তেল দেওয়ার কারণে উঠে যাবে। আর দেখতেই পাচ্ছেন চাবিটা কিন্তু আমি খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আগে কিন্তু কোনোভাবে লাগানো বা খোলা যাচ্ছিল না। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি বেশ কিছুটা চিকেন আমরা কম বেশি অনেকেই খেয়ে থাকি। অনেকে দেখবেন চিকেন খেতে আমরা কিন্তু খুবই পছন্দ করি, তবে চিকেন ধোয়ার পরেও দেখবেন অনেক সময় চিকেন থেকে লাল জল বেরোয়। তাছাড়াও চিকেনের মধ্যে একটা আষ্টে গন্ধ ছাড়তে থাকে, যার কারণে অনেকে চিকেন খেতে পছন্দ করলেও খায় না। তো কিভাবে আপনারা চিকেনটা পরিষ্কার করবেন, দিয়ে দেবেন বেশ কিছুটা লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য পরিমাণে লেবুর রস। এবার লবণ আর লেবুর রসটাকে খুব ভালোভাবে চিকেনের মধ্যে মাখিয়ে নেবেন। মাখিয়ে নেওয়ার পর 1 থেকে 2 মিনিট রাখবেন। তারপর চিকেনটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেবেন। তাহলেই দেখবেন চিকেনটা ধোয়ার পর লাল জলও বেরোবে না, এমনকি চিকেনের মধ্যে যে একটা আঁচটে গন্ধ থাকে সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি বেশ কিছুটা পলিথিন। এই ধরনের পলিথিন কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে। যখন কোনো কিছু জিনিসপত্র কেনা হয় তার সাথে এই ধরনের প্লাস্টিক কিন্তু আমরা পেয়ে থাকি। তবে এই পলিথিন বা প্লাস্টিকগুলো অনেক সময় দেখবেন অনেকগুলো হয়ে যায়, যার কারণে আমাদের বাড়িতেই কিন্তু এখানে সেখানে ছড়ানো ছিটানো অবস্থায় থাকলে সেগুলো কিন্তু দেখতেও ভালো লাগে না। তো আপনারা কিভাবে এই পলিথিন বা প্লাস্টিকগুলো গুছিয়ে রাখবেন, আমি এখানে নিয়েছি একটা মগ। আপনারা এই মগের পরিবর্তে যে কোনো বড় ধরনের কৌটো বা জারও নিতে পারেন। এবার প্লাস্টিকটাকে আমি খুলে নিচ্ছি, মগের মধ্যে এইভাবে পরিয়ে দিচ্ছি। যতগুলো প্লাস্টিক রয়েছে আমি কিন্তু এইভাবে করে খুলে প্লাস্টিকটাকে মগের ওপরে এইভাবে করে একটির ওপর আরেকটা দিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন সব প্লাস্টিক কিন্তু আমি এইভাবে করে মগের মধ্যে পরিয়ে দিয়েছি। এবার এই প্লাস্টিকগুলো আমি সাইডে সরিয়ে রাখছি। আর এখানে নিয়ে নিচ্ছি আমি একটা সেরিগ্রোর প্যাকেট। আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা থাকে, আপনারা এই ধরনের সেরিগ্রো হোক বা অন্যান্য এই ধরনের কার্টুনের ছোট ধরনের একটা বক্স নিয়ে নিতে পারেন। এটাকে কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক।
যে প্লাস্টিকগুলো আমি মগের মধ্যে পরিয়ে রেখেছিলাম সেই প্লাস্টিকগুলোই আমি এখানে নিয়েছি। এবার প্লাস্টিকগুলো আমি হাত দিয়ে এইভাবে করে চেপে দিচ্ছি। কাজটি কিভাবে করছি সেটা যদি একটু ভালোভাবে দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। সেরিক গুঁড়োর যে প্যাকেটটা রয়েছে তার মধ্যে আমি প্লাস্টিকগুলো এইভাবে করেই কিন্তু ভরে দেব। এবার সেরিক গুঁড়োর প্যাকেটের যে দিকটা খোলা রয়েছে সেই দিকটা আমি এইভাবে করে একটু বন্ধ করে দিচ্ছি, যাতে করে এই প্যাকেটটা না খুলে যায়। যার কারণে আমি এখানে ডবল সাইজের টেপের টুকরো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে স্যালো টেপও ব্যবহার করতে পারেন। তো একটা সাইডে এইভাবে করে ডবল সাইজের টেপের টুকরোটা দিয়ে কাগজের মতো অংশটা তুলে নিয়ে এইভাবে চেপে দিচ্ছি। ঠিক একইভাবে আরও একটা ডবল সাইজের টেপের টুকরো আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি। কাগজের মতো অংশটাকে তুলে আবারও আমি হাত দিয়ে চেপে দিচ্ছি। এবার এই যে সাইডে আমি প্যাকেটগুলোকে ভরে রেখেছিলাম এই সেরিক গুঁড়োর প্যাকেটের মধ্যে, তার ওপরের সাইডে আমি একটা ছুরি দিয়ে এইভাবে চৌকো করে কেটে নিচ্ছি। আপনারা এখানে কাঁচিরও ব্যবহার করতে পারেন। পাচ্ছেন বন্ধুরা, আমার কিন্তু এইভাবে করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আপনারা চাইলে এই প্যাকেটটাকে কিচেনের সাইড করেও রেখে দিতে পারেন। আর যদি কোনো জায়গার মধ্যে হ্যাং করতে চান সেক্ষেত্রে পিছনের সাইড থেকে আপনারা কোনো কাঁচি বা তার দিয়ে একটা ফুটো করে নিতে পারেন হ্যাং করার জন্য। তো এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন, যে অংশটা কেটে নিয়েছি এই প্যাকেটটার, তো আপনারা এখান থেকে প্লাস্টিকটা যদি এইভাবে টেনে নেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু প্লাস্টিকটা আপনারা বের করে নিতে পারবেন। তাছাড়াও একটা জায়গার মধ্যে কিন্তু প্লাস্টিকগুলো গুছিয়ে রাখা হয়ে যাবে এই প্যাকেটের সাহায্যে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। এখানে নিয়েছি বেশ কিছুটা রসুন আমরা প্রত্যেকেই কম বেশি রান্না বান্নাতে ব্যবহার করে থাকি। তবে অনেক সময় দেখবেন রসুনের কোয়াগুলো অনেকটাই ছোট থাকে। তাছাড়াও যদি বাড়িতে আত্মীয় স্বজন চলে আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু বেশি পরিমাণেরই রসুনের খোসা ছাড়াতে হয়। আর রসুনের খোসা ছাড়াতে গিয়ে অনেক সময় দেখবেন আমাদের কিন্তু নখের মধ্যে ব্যথাও হয়ে যায়। তবে আপনারা কিভাবে খুব সহজে রসুনের খোসা ছাড়িয়ে নেবেন তেমনই একটা টিপস শেয়ার করব, চলুন দেখে নেওয়া যাক। তো আমি কিন্তু এইভাবে করে রসুনের কোয়াগুলোকে আলাদা করে নিয়েছি। কিভাবে আপনারা খুব সহজে রসুনের খোসা ছাড়িয়ে নেবেন, আমি এখানে নিয়েছি একটা ঝাঁঝরি। এই ধরনের ঝাঁঝরি কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে। তো এইভাবে করে রসুনের কোয়াগুলো ঝাঁঝরির মধ্যে দিয়ে দিয়েছি। অন্যদিকে গ্যাসটাকে অন করে দিয়ে ফ্লেমটাকে একদম লোতে করে যে ঝাঁঝরির মধ্যে আমি রসুনের কোয়াগুলো নিয়েছি সেগুলো কিছু সেকেন্ড এরকম করে নেব। এরকম করলেই দেখবেন রসুনের যে খোসাগুলো রয়েছে অনেকটাই শক্ত হয়ে যাবে। এবার একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিয়েছি। আর এখন কিন্তু রসুনগুলো ঠান্ডা হয়ে গেছে। হাত দিয়ে যদি আমরা এইভাবে করে হালকা করে চটকে নিই সেক্ষেত্রে দেখবেন রসুনের থেকে রসুনের খোসাগুলো কিন্তু খুব সহজেই আলাদা হয়ে যাবে। এইভাবে করে রসুনের খোসা ছাড়াতে না চান সেক্ষেত্রে কিছুটা রসুনের কোয়া দুটো হাতের মাঝখানে নিয়ে এইভাবে করে ঘষে দিলেই দেখবেন রসুনের থেকে রসুনের খোসাগুলো খুব সহজেই আলাদা হয়ে যাবে। এবার এই রসুনগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বাকি যে রসুনগুলো রয়েছে আমি কি করব, হাতের মধ্যে এইভাবে করে নিয়ে একইভাবে ঘষে নিচ্ছি। এইভাবে করে আমরা কিন্তু আমাদের কেজি কেজি রসুনের খোসা কিছু সেকেন্ডের মধ্যেই ছাড়িয়ে নিতে পারবো। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা রসুনের খোসাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ছেড়েও গেছে। এবার এখান থেকে আমি রসুনগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। যদি দেখেন এক দুটো রসুনের মধ্যে রসুনের খোসা লেগে রয়েছে সেক্ষেত্রে আপনারা হাত দিয়ে যদি একটু চাপ দিয়ে দেন তাহলেই দেখবেন খুব সহজেই কিন্তু সেই রসুনের থেকেও রসুনের খোসাগুলো আলাদা হয়ে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে বেশ কিছুটা আটা মেখে নিয়েছি। রুটি আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি বাড়িতে বানিয়ে থাকি। রুটি বানানোর জন্য আমরা প্রত্যেকেই বেলন চাকির ব্যবহার করে থাকি। তবে এখন অনেকেই চাকরির সূত্রে হোক কি পড়াশুনোর সূত্রে তারা দেখবেন বাইরে থাকে, তাদের কাছে কিন্তু এত কিছু রুটি করার সরঞ্জাম রাখা সম্ভব নয়। তাছাড়াও আমরা নিজেরাও যদি বাইরে কোথাও ঘুরতে যাই সাথে যদি বাচ্চারা থাকে তখন আমরা কিন্তু বাইরের খাবার তাদের খেতে দিতে চাই না, আমরা বাড়ির খাবারই কিন্তু খেতে দিতে পছন্দ করি। সেক্ষেত্রে আপনারা কিভাবে বেলন চাকি ছাড়াই রুটি বানিয়ে নেবেন তেমনই একটা টিপস শেয়ার করব, চলুন দেখে নেওয়া যাক। তো আমি এখানে বেশ কিছুটা লেচি করে নিয়েছি। এই পাত্রটাকে সাইডে করে রেখেছি। আর নিয়ে নিয়েছি এখানে থালাটাকে পরিষ্কার জল দিয়ে ধোয়ার পর একটা শুকনো কাপড় দিয়ে পুছে নিয়েছি। এবার এই যে থালাটা রয়েছে সেটাকে আমি উল্টো করে নিয়েছি। এবার যে লেচিগুলো বানিয়ে রেখেছিলাম সেই লেচিগুলোই আমি এখানে নিয়েছি।
নিয়ে নিয়েছি বেশ কিছুটা আটা। আটার মধ্যে আমি এইভাবে করে লেচিটাকে খুব ভালোভাবে লাগিয়ে নেব। তারপর যে থালাটা উল্টো করে রেখেছি তার মধ্যে লেচিটাকে দিয়ে হাত দিয়ে এইভাবে করে আমি ভালোভাবে একটু চেপে দেব। ঠিক একইভাবে আরও একটা লেচি নিয়ে আটার মধ্যে এইভাবে করে মাখিয়ে যে লেচিটা আমি আগে দিয়ে রেখেছিলাম তার ওপরে এভাবে করে দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে এভাবে আমি চেপে দেব। আমি এখানে দুটো লেচির ব্যবহার করছি, আপনারা 3টে অথবা 4টে লেচিও কিন্তু এইভাবে করে দিয়ে দিতে পারেন। এবার নিয়ে নিয়েছি এখানে আরও একটা থালাটাকে আমি এর ওপরে এইভাবে করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কোনো বাটি বা প্লেট কিন্তু এই থালার মাঝখানে দিয়ে গোলভাবে ঘোরাতেও পারেন। তো আমি এই থালাটাকে দুটো হাতের সাহায্যে এইভাবে করে চেপে এইভাবে করে ঘোরাতে থাকবো। এইভাবে কিছু সেকেন্ড করার পর আমি থালাটাকে একবার তুলে দেখে নেব যে রুটির মধ্যে আর কোনো রকমের আটা দেওয়ার দরকার আছে কি নেই। তো এখানে আমি যেহেতু রুটিটা আরও একটু বড় করব, যার কারণে সামান্য পরিমাণের আটার গুঁড়ো এইভাবে করে লাগিয়ে দিচ্ছি যাতে করে কোনোভাবেই দুটো রুটি লেগে না যায়। তো এইভাবে করে দিয়ে দেওয়ার পর আবারও আমি থালাটার সাহায্যে একইভাবে চাপ দিয়ে আরও কিছু সেকেন্ড ঘুরিয়ে নেব। রুটি করছি বলে যে আপনাদেরও এইভাবে রুটি করতে হবে রোজ রোজ তা কিন্তু নয়। আপনাদের হাতের কাছে যদি বেলন চাকি না থাকে বা অনেক সময় দেখবেন আমরা যদি বেলন চাকি ধুয়ে দিই সেক্ষেত্রে রুটি বেলতে অনেকটাই অসুবিধা হয়, তখন কিন্তু আপনারা এইভাবে করে খুব সহজেই রুটিগুলো বানিয়ে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন রুটিগুলো কতটা সুন্দর হয়েছে, এটা কেউ না দেখলে কিন্তু বুঝতেই পারবে না বেলুন চাকি ছাড়া আমরা দুটো থালার সাহায্যে এভাবে রুটি বানিয়ে নিয়েছি। তবে আপনারা যদি ভাবেন এই রুটি ফুলবে না তা কিন্তু নয়, আমি এই রুটি আপনাদেরকে কিন্তু বানিয়েও দেখিয়ে দিচ্ছি। তো একইভাবে আরও দুটো রুটি কিন্তু আমি বেলে নিয়েছি। তো তাওয়াটা গরম হয়ে গেছে, আমি এই যে রুটিটাকে এই তাওয়ার মধ্যে দিয়ে কিছু সেকেন্ড রাখার পর খুন্তির সাহায্যে উল্টে নিয়েছি। এবার এর ওপরে আরও একটা রুটি আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আমি আবারও উল্টো পাল্টা করে নিচ্ছি। তো আরও যে দুটো রুটি আমি করে রেখেছিলাম তার মধ্যে একটা রুটি আমি এখানে দিয়ে দিচ্ছি। তো বাকি আরেকটা রুটি সাইডে রেখে দিয়েছি। এইভাবে করে উল্টো পাল্টা করে তাওয়ার মধ্যেই প্রথমে কিছু সেকেন্ড সেঁকে নিচ্ছি। সেঁকে নেওয়ার পর আমি রুটি সেঁকা দিয়েও একটা রুটি সেঁকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে রুটিটা কতটা সুন্দর ফুলে উঠেছে। আপনারা যদি এইভাবে করে রুটি সেঁকা দিয়ে রুটি করতে না চান সেক্ষেত্রে আপনারা কি করবেন, তাওয়ার মধ্যে একটা রুটি একটু উল্টো পাল্টা করে নেবেন, তারপর কিচেন তাওয়াল দিয়ে যদি এইরকম করতে থাকেন সেক্ষেত্রে দেখবেন খুব সহজেই রুটিটা সেঁকে নেওয়া হয়ে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।